ধর্মতলা চত্বরে নজর রাখতেই হবে, কারণ এই ধর্মতলা চত্বর কদিন আগেই এখানে পেটানো হয়েছে, রীতিমতো মারা হয়েছে সাংবাদিকদের টার্গেট করে। আজ তারই প্রতিবাদে সেদিনের সেই ঘটনার ছবি দেখুন, টার্গেট করে করে মারা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল। তার প্রতিবাদে আজকের মিছিল, যেখান থেকে সান্নিক আছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, সাংবাদিকদের এই প্রতিবাদ মিছিল কারা রয়েছেন, এই মিছিল থেকে কি দাবি উঠছে? অতটুক বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন মিছিল, আমরা হাঁটি, সঙ্গে হাঁটি, এইভাবে মিছিলের পাশে হাঁটি। আজকে যে মিছিল চলছে আমাদেরই মিছিল। যারা এখানে রয়েছেন প্রত্যেকে সাংবাদিক, যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন মাধ্যমের সাংবাদিক, কেউ প্রিন্ট মিডিয়া, কেউ ডিজিটাল মিডিয়া, কেউ ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত। তারা প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছেন। যে ছবিটা আমরা এইখানে ছাত্র আন্দোলনের দিন দেখতে পেয়েছিলাম, বহিরাগত বেশ কিছু জন তারা একেবারে রীতিমতো টার্গেট করে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী যারা ছিলেন এখানে, যারা এখানে তাদের ডিউটি করতে এসেছিলেন, তাদের ওপর তারা আক্রমণ জানালেন। তাদের প্রশ্ন তাদের পছন্দ না, তাদের কারোর হাউসের পলিসি তাদের পছন্দ না, যা কিছু হতে পারে, কিন্তু তার জায়গায় উত্তর না দেওয়ার অপশন তাদের কাছে ছিল। তাদের কাছে সব রকম অপশন ছিল, তা সত্ত্বেও তারা সেদিন যে পথটা বেছে নিয়েছিলেন সাংবাদিকদের মারার। আর আজকে কলকাতার রাজপথে যে জায়গায় আমরা একাধিকবার বিভিন্ন মিছিল কভার করেছি, যে জায়গাতে আমরা এর আগেও দেখেছি, সেই দিনের ছাত্র আন্দোলনের দিনও দেখেছি, সাংবাদিকরা দাঁড়িয়েছিলেন, সাংবাদিকরা এই ডোরিনা ক্রসিং এই দাঁড়িয়েছিলেন। সেই দিন এই ঘটনা ঘটেছে, আজকে সেই ডোরিনা ক্রসিং এই আমরা রয়েছি। দেখতে পাচ্ছ বিভিন্ন মাধ্যমের সাংবাদিক যারা রোজ কারোর না কারোর হয়ে তারা গলা ফাটান, কোনো না কোনো আন্দোলনের ছবি তারা তুলে ধরেন, কোনো না কোনো জায়গায় বিভিন্ন মাধ্যম হয়ে তারা কাজ করেন। তা সত্ত্বেও তাদের ওপর যেরকম ভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, শুধুমাত্র হাউসের সংখ্যা, কর্মী সংখ্যা কতজন সেখানে কাজ করেন সেগুলো কোনো কিছু সেদিন ম্যাটার করেনি। সেদিন যেটা ম্যাটার করেছে, তারা সাংবাদিক সবাইকে ধরে ধরে মারা হয়েছে। প্রথমত বেশ কিছু জিনিস যেখানে দেখা গেছে, আমরা প্রত্যেকে দেখেছি, যারা সেখানে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, রক্তাক্ত হয়েছিলেন তারা। আমাদের যারা সহকর্মীরা তাদের ছবিটাও আমরা দেখেছি, সেদিনকে তাদেরকে হেনস্থা করা হয়েছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির সাথে একটু কথা বলি। প্রীতি, সেদিনকার যে ছবিটা আমরা দেখেছিলাম, তুমি নিজে এই ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়েছিলে, এই ডোরিনা ক্রসিং সেদিন ছবি দেখিয়েছিল। আমি মানলাম প্রশ্ন কারোর পছন্দ না হতে পারে, বিভিন্ন আপত্তি থাকতে পারে, কিন্তু একজন মহিলা, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে। দেখো, আমরা গণতান্ত্রিক দেশে থাকি, গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার লড়াই করা, আন্দোলন করা এবং প্রতিবাদ করা, সেটা মানুষ করতে এসেছিলেন। আমাদের প্রথম থেকে স্লোগানিং দিচ্ছিলেন, আমরা মজা করছিলাম, হাসছিলাম, কারণ একে অপরের সঙ্গে অন্য অ্যাসাইনমেন্টও তো দেখা হয়। তবে তোমাকে জানিয়ে রাখি, তোমার আমাকে পছন্দ না বলে আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না, আমার তোমার কথা পছন্দ না বলে আমি তোমার মুখের সামনে টাকা ধরতে পারবো না। মহিলা পুরুষ নির্বিশেষে সেদিন যে নিগ্রহটা করা হয়েছে, সেদিন কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে সাংবাদিকরা সবসময় সফট টার্গেট, কখনো প্রশাসনের কাছে, কখনো দলীয় নেতাদের কাছে, কখনো আবার আন্দোলনকারীদের কাছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, যার বিরুদ্ধে প্রশ্ন করা হবে তার যদি পছন্দ না হয়, তাহলে অপরজন তাকে দালাল বলে দাগিয়ে দিতে পারেন। আমি নাম করে বলছি, বিভিন্ন যারা, শুধু প্রীতি সেদিন একা ছিল না, আমার যারা সহকর্মীরা, যারা হয়তো এই খবরের ময়দানে আমরা রোজ লড়াই করি, কয়ে আগে খবর ধরাবো, সেই লড়াইটা আমরা রোজ করি, সেই জায়গাতেও যাদের সঙ্গে আমাদের লড়াই, সেই যারা প্রতিপক্ষ সংবাদ মাধ্যম, তাদের সাংবাদিকরা, তারা সেদিন একই সঙ্গে দাঁড়িয়ে তারাও আহত হয়েছেন, তারা রক্তাক্ত হয়েছেন। আমার থেকে বয়সে অনেক সিনিয়র অনেক দিদিরা রয়েছেন, যাদের সঙ্গে সেদিন অসভ্য আচরণ করা হয়েছে। সেই ছবিটা ধর্মতলা দেখেছিল। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিভিন্ন রাজনৈতিক অ্যাসাইনমেন্ট তুমি করো, বিভিন্ন জায়গায় দেখেছো যে বিভিন্ন প্রশ্ন করতে গেলে অনেক সময় অনেকের বিরাগভাজন হতে হয়, কিন্তু এইভাবে মার হলো সেদিন। প্রথমত হচ্ছে যে এটা অনেকে ভেবে ফেলেছিল এটা ট্রেন্ড বানিয়ে ফেলবে তারা, এবং সেদিনকে শুধুমাত্র মার নয়, তার সঙ্গে যে ধরনের অসভ্যতা করা হয়েছে এবং তারপর যে ধরনের আস্ফালন তারা দেখিয়েছে, সেটা কোনোভাবে মেনে নেওয়ার জায়গাতে নেই। দেখো, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের মতাদর্শ থাকতে পারে, তারা বিভিন্ন রকম কথা বলতে পারে, কিন্তু আমরা আমাদের পেশার জায়গা থেকে আমরা খবর সংগ্রহ করি, পরিবেশন করি। তো তার জন্য যারা রয়েছেন তাদেরকে এভাবে মারধর করে, আক্রমণ করে, এটাকে কোনো মেনে নেওয়ার মতো জায়গাতে নেই। ফলে যারা আমরা পেশাতে রয়েছি, তারা বিভিন্ন হাউসের, আমরা বিভিন্ন সহকর্মীরা আজকে এখানে রয়েছি, ফলে এটাই হচ্ছে
হচ্ছে বাস্তব ছবি। আমরা সবাই একত্রিত রয়েছি, ফলে যারা আমাদের পেশাতে আক্রমণ করার চেষ্টা করবেন, মারধর করার চেষ্টা করবেন, মহিলা যারা আমাদের সহকর্মী রয়েছেন তাদের সাথে এই ধরনের আচরণ করবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রথম আমরা মানে সকলেই আজকে আমরা বলেছি যে সরকারের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং খোদ মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন, যা অতীতে কখনো হয়নি। ফলে এগুলো অবশ্যই আশাব্যঞ্জক দিক। একই সঙ্গে যারা এই হ্যাবিচুয়াল অফেন্ডার বারবার ধরে আক্রমণ করার চেষ্টা করেন, তাদের জন্য আজকের দিনটা, আমাদের প্রত্যেকের এই উপস্থিতিটা, এই সকলে মিলে উপস্থিতিটা অবশ্যই একটা দিন হিসাবে থেকে যাবে। অবশ্যই, কেননা যেটা তোমাকে বলছিলাম অতনু, বিভিন্ন জায়গায় এই ছবিটা আমরা দেখে অভ্যস্ত। অনেকে এইভাবেই ধর্মতলা গোল করে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করেন, আমরা এই মাঝখানটায় দাঁড়িয়ে থাকি, সেই খবর তুলে ধরি। আজকে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি, আমার সঙ্গে আমার সহকর্মীরা, তারা প্রত্যেকে বিভিন্ন চ্যানেলের যারা সাংবাদিক, কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যম, শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়া নয়, পাশাপাশি প্রিন্ট মিডিয়ার অনেকে রয়েছেন। একাধিক শানিক, আবির এবং প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি এখান থেকে, সেই জায়গা যে জায়গা কদিন আগে বেছে বেছে টার্গেট করা হয়েছিল সাংবাদিকদের। এবং সাংবাদিকদের কেন টার্গেট করা হয়েছে, তার কারণ ওই সফট টার্গেট। প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, যারা প্রশ্ন করছে তাদেরই তাহলে ধরে মারো। শানিক, একটা কথা বলো, সেদিন যারা ছিল আমাদেরই সহকর্মী, যারা অন্যান্য হাউসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা সবাই একটাই কথা বলছেন, কেন যেন মনে হচ্ছিল যে আন্দোলনের দুটো আলাদা দিক রয়েছে। কিছু মানুষ রয়েছেন যারা এই মুভমেন্টে আন্দোলনে সামিল হতে এসেছেন, আর কিছু মানুষ এসেছেন যারা শুরু থেকেই টার্গেট করে রেখেছেন যে তারা সাংবাদিকদের মারবেন, সাংবাদিকদের হেনস্থা করবেন, ক্যামেরায় জল ঢেলে দেবেন। একেবারে বিভিন্ন সময় ক্যামেরায় সেই ছবিগুলো কিন্তু উঠে এসেছে। যদি আমি ধরে নিই ছাত্র আন্দোলন হচ্ছিল, ছাত্র আন্দোলনের একটা স্পেসিফিক ইস্যু ছিল, তারপরেও যে ছবিটা আমরা দেখলাম, একের পর এক মহিলা সাংবাদিক নিগ্রহ হলো, যারা পুরুষ সাংবাদিক তাদের সাথে মারধর করা হলো, রক্তাক্ত করা হলো, সেই ছবিটা এই ধর্মতলা দেখেছিল। আবির রয়েছে, আবিরের সঙ্গেই কথা বলি। আবির, আগের দিন যে ছবি দেখেছি, এই সাংবাদিক নিগ্রহ তো প্রথমবার নয়, একাধিকবার এর আগে দেখেছি আমরা বিভিন্ন সময় এই সাংবাদিক নিগ্রহ। মানে সাংবাদিক দেখলে পেটা, ভোট করতে গেছো বিভিন্ন জায়গায়, তারা গেছে রাজনৈতিক মতামত ভেদ করে সবকিছুকে শেষে আমরা দেখেছি সাংবাদিকদেরকে আগে মারা যায়। এই জিনিসটা বোধহয় একটা নিউ নর্মাল হয়ে দাঁড়িয়েছে। দেখো, অনেকে ভাবতে শুরু করেন বোধহয় আমরা কোথাও গিয়ে এটা সফট টার্গেট হয়ে যাই, এবং অনেকে বলার চেষ্টা করেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে তারা আমাদেরকে মারধর করলে তারা ভাবে না তো বিশাল কোন একটা বীরত্বের কাজ করে ফেলেছে, কিন্তু বাস্তবিক তা নয়। এটা শুধুমাত্র পেশার জায়গা থেকে এক নয়, আমাদের এই পেশাগত জায়গা থেকে বেশ কিছু এমন এর প্রভাব রয়েছে যেটা সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে সেই কাজটা করতে হয়। এবং এই যেখানে আমরা রয়েছি, এখানে তো প্রচুর আন্দোলন হয়েছে এই ডরিনা ক্রসিং ধর্মতলা চত্বরে, তারও প্রতি মুহূর্তের কভারেজ আমরা দিই। আমি আবারও বলছি, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তব্য থাকতে পারে, বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তারা বিভিন্ন রকমের কথা বলতে পারেন, কিন্তু আমরা যে পেশাতে কাজ করি তাতে আমরাই মানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। তাহলে কেন সাংবাদিকদেরকে মারধর করা হবে? তুমি যেটা বলছিলে একদমই তাই। আগের দিন একটা স্পেসিফিক ইস্যু ছিল, তা নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু যারা সেদিনকে ছিলেন তারা কারা? তারা কি সত্যি ছাত্র ছিলেন? যারা গ্রেপ্তার হয়েছে তাদের তো ছাত্র হিসেবে কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, এবং শুধুমাত্র তোমার আমার গায়ে হাত। একদম সঠিক প্রশ্ন, এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছি। আবির এবং শানিক, আমার সঙ্গে থাকো। এই যে যাদের দেখা যাচ্ছে তারা ছাত্র, দেখুন অমিতকে যখন মারছে কে, মোহাম্মদ আফরোজ। এই মোহাম্মদ আফরোজ, তার একটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটা রিল দেখুন। थोड़ा बच के रहना, मेरा भाई गैंगस्टर है। तो मैडम जी, ये पहले बताना चाहिए था। হাতে একটা আগ্নেয়াস্ত্র রয়েছে, এটা আসল কি নকল আমরা জানি না, কিন্তু এটাই তার কাছে একটা ব্যাপার। এই রিল, যে রিল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যে রিল মোহাম্মদ আফরোজ নিজেই পোস্ট করেছে, মানে এই অ্যাটিটিউড, এই গুন্ডামি, এটাই তার পছন্দ, এটাই সে প্রমোট করতে চায়। ছাত্র কারা এরা? मेरा भाई गैंगस्टर है। तो मैडम जी, ये पहले बताना चाहिए था।
শুক্রবার গুন্ডামি করেছে আর আজ এদের জারি জুরি শেষ, এই প্রশ্নটাই তো আবির করছিলে, শানিক আর আবির এই প্রশ্নটাই তো তোলার চেষ্টা করছিলে যে এরা কারা, बच के रहना এদের পিছনে কি অন্য কেউ আছে যারা চাইছিল যে সেদিন সাংবাদিকদের মারা হোক, টার্গেট করে করে মারা হোক। দেখো, পূর্ব পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ছবিটা আমরা দেখেছি। এই মুহূর্তের ছবিটা একটু তোমাকে দেখিয়ে রাখি প্রথমে, এই সমস্ত ব্যাখ্যায় যাব। তবে আমি আবারও বলছি, এই জিনিসটা হয়তো আমরা দেখে খুব অভ্যস্ত। এই ডোরিনা ক্রসিং এর মাঝামাঝি এই জায়গাটা একাধিক আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন আমরা দেখেছি, যেগুলো এইখানে বসে আমরা স্লোগান তুলতে দেখেছি। আজকে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, সেখানে যারা এখানে বসে রয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে, আমি বলছি দুর্ভাগ্যজনকই বলা উচিত, প্রত্যেকে সাংবাদিক, তারা প্রত্যেকে এইখানে বিভিন্ন স্টোরি কভার করতে, তারা প্রত্যেকে এই তারা নিজের স্লোগান তুলছেন। কেন? খুব বেসিক দাবি। অনেকের অনেক প্রশ্ন থাকবে, অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন। প্রশ্ন আমরা যা করি সেই প্রশ্নের লাইন নিয়ে প্রশ্ন তুলছেন। আমার একটাই বিষয়, সবকিছুর উত্তরে তার মানে মারটাই আপনাদের কাছে সলিউশন হিসেবে যদি আপনারা মনে করে থাকেন, সেক্ষেত্রে উই আর রিয়েলি সরি টু সে, আমরাও কিন্তু প্রত্যেকে যারা চিকিৎসা করেন, যারা ওকালতির সঙ্গে যুক্ত, প্রত্যেকের মতো আমরাও একটা এমন প্রফেশনে রয়েছি যেখানে হয়তো অনেক মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হয়, বিভিন্ন কিছু মাথায় রাখতে হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরাও কিন্তু মার খেতে কাজ করতে আসিনি। তাই সেই ছবিটাই এই মুহূর্তে ধর্মতলায় প্রত্যেক সাংবাদিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন। প্রীতি রয়েছে, প্রীতি আন্দোলনের মধ্যে এখানে স্লোগান দিচ্ছিল। আমি প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, একটু আসলে এই যে ছবি, এটা একটা বিক্ষোভের ছবি, এটা একটা আন্দোলনের ছবি। এই ছবি আমরা আপনাদের দেখাই, এই ছবি আমরা আপনাদের দেখাই। হতে পারে এটা কোনো রাজনৈতিক দলের, হতে পারে কোনো অরাজনৈতিক, কিছু মানুষের বিক্ষোভ, কিছু মানুষের স্লোগান। আর আজ ওখানে যাদের দেখছেন তারা তারা আমরাই, তারা আমরা, তার কারণ আমরা সেদিন আক্রান্ত হয়েছি, আমাদের গায়ে হাত পড়েছে। কারা হাত দিল? ছাত্ররা না, এই যে দেখুন আফরোজরা, মোহাম্মদ আফরোজ। এই মোহাম্মদ আফরোজ যখন আজ ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে যাওয়া হলো ওই ধর্মতলায়, সেখানেই তখন সে বলছে না সেদিন সে ছিল না। এ দেখুন মোহাম্মদ আফরোজ, তার কাছে জানতে চাওয়া হচ্ছে খালি পায়ে হাফ প্যান্ট মোহাম্মদ আফরোজ আজ ধর্মতলা চত্বর, আবার পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, তার কাছে জানতে চাওয়া হচ্ছে সেদিন কি হয়েছিল। আমাদের সেদিনের ছবি বলছে আফরোজ অমিত সরকারকে যখন মারা হচ্ছে সে সময় অমিতের কাছে সেখানে আফরোজ ছিল, আফরোজ আবার সেই ছবি নিজেই তুলছে। অথচ আজ আফরোজ কি মানছে সেদিন সে কোথায় ছিল, সেদিন এই ঘটনার সঙ্গে সে ছিল। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, যখন ঘটনার পুনর্নির্মাণ করার জন্য নিয়ে যাওয়া হয় আফরোজকে আজ, তখন কি আফরোজ মানছে, স্বীকার করে নিচ্ছে? আমাদের কাছে তো ফুটেজ রয়েছে, আমরা তো জানি সেদিন আফরোজ কি করেছে। আজ আফরোজ কি মানতে চাইছে? তাকে একেবারেই তিনি এই বিষয়টি মানতেই চাইছে না, এবং এই আফরোজ সহ আজ 5 জনকে নিয়ে এসে ঘটনা পুনর্নির্মাণ করা হয়। মূলত আফরোজ এই জায়গায় এসে জমায়েত করেছিল, এই ধর্মতলা থেকে সে তার গ্যাং নিয়ে মোহাম্মদ আজাদকে সঙ্গে নিয়ে ঠিক যে রানী রাসমণি এভিনিউ, এই রানী রাসমণি এভিনিউ এর দিকে পালিয়ে যায়, এবং সেখানেই তুমি দেখতে পাচ্ছ রানী রাসমণি এভিনিউ এর যে ঢোকার জায়গা, এই জায়গাতে দাঁড়িয়েই আমাদের সহকর্মী অমিত সরকার এবং সঞ্জয় মণ্ডলকে ঘিরে ধরে মারধর করে এই আফরোজ এবং তার গ্যাংয়েরা। এই বিষয়কে কেন্দ্র করে আজ পুনর্নির্মাণ করা হয়। সেই ভিডিও ফুটেজ দেখিয়ে আফরোজের কাছ থেকে জানতে চাওয়া হয় তারা মোট কতজন এখানে এসেছিলেন, যারা এই ভ্যান্ডালিজমের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার যে অবস্থান, সে যে বয়ান দিয়েছে, তার সঙ্গে পুলিশের কাছে এই আফরোজের একাধিক ভিডিও রয়েছে। সেই ভিডিও খতিয়ে দেখা হচ্ছে আদতে এই আফরোজ, মোহাম্মদ আজাদ এবং তার যে একটা গ্যাং যারা এখানে জমায়েতকারী হিসেবে এসেছিলেন, তারা কোথায় গিয়ে এই মারধর করে। কারণ এই একটি ঘটনা নয়, বিক্ষিপ্তভাবে তারা এই মিছিল শুরু হওয়ার পর
থেকে এই মারধরের ঘটনা ঘটিয়েছিল, ভ্যান্ডালিজম করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আফরোজকে নিয়ে এসে ভিডিও ফুটেজ দেখিয়ে তার বয়ান রেকর্ড করা হয়। এবং তোমায় জানিয়ে রাখবো, এই আফরোজ কিন্তু আরো 20 থেকে 25 জনকে নিয়ে এসেছিল, তাদেরকেও আইডেন্টিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। এবং আফরোজের যে সঙ্গী ছিল মোহাম্মদ আজাদ, তাকেও কিন্তু একেবারে অন্ডাল পালিয়ে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। অর্থাৎ তিনি ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, সেটা পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। কিন্তু আজকে আফরোজের বডি ল্যাঙ্গুয়েজ কি দেখা গেল? দেখা গেল গাড়ি থেকে নামার পর থেকে কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিলেন না, এবং তিনি যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনি যে মারধর করেছে সেটা তিনি অস্বীকার করে যাচ্ছে। কিন্তু অস্বীকার করে কি হবে? যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেই এভিডেন্সে তো স্পষ্ট দেখা যাচ্ছে আফরোজ মারধর করছে। এবং শুধু তাই না, আমাদেরই সহকর্মী অমিত সরকার এবং সঞ্জয় মণ্ডলকে আফরোজ এবং তার দলবল মারধর করে সেই ভিডিও ফুটেজই কিন্তু পুলিশ সামনে তুলে ধরেছে। মোহাম্মদ আফরোজ সেদিন ক্যামেরায় জল ঢেলে দিয়েছে, সেদিন মারধর করেছে আমার সহকর্মী অমিত আর সঞ্জয়কে। সেই আফরোজ আজ ধর্মতলায় গিয়ে বলছে সে নাকি সিনেই ছিল না, সেদিন সেখানে ছিল না। এই আফরোজ যাকে দেখা যাচ্ছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি নিচ্ছে, এ তো গেল মোহাম্মদ আফরোজ, যাকে তৃণমূল সাংসদের সঙ্গে দেখা যাচ্ছে। আরেকজনকে দেখাবো আপনাদের, খালেদ রেজা। খালেদ রেজাকেও আজ নিয়ে যাওয়া হয়েছে। খালেদ রেজাও খালি পায়ে আজ ধর্মতলায় হাঁটলো। খালেদ রেজাও মানতে চাইলো না যে সেদিন সে ছিল। একেবারে কে এই খালেদ রেজা জানতে চাওয়া হচ্ছে। খালেদ রেজা বলছে কংগ্রেস কি করতে ছিল গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাচ্ছে। হ্যাঁ, যখন মল্লিকার্জুন খাড়গে এসেছেন তার সঙ্গে খালেদ রেজাকে দেখা যাচ্ছে। আপনি কি খালেদ রেজা যা যা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, হ্যাঁ সে কংগ্রেস সমর্থক। কিন্তু সেদিন সেখানে কি করছিল তাহলে? সেদিন কি করছিল সেখানে? নির্দিষ্টভাবে কি তাকে সেখানে পাঠিয়েছিল, তাকে বা তার গ্যাংকে কেউ সাংবাদিকদের মারার জন্য? প্রশ্নগুলো তোলা থাকলো। একদিকে খালেদ আর ওদিকে আফরোজ। হাফ প্যান্ট পরা আফরোজ আর ঘুরে বেড়ালো, বলা ভালো তাকে ঘোরানো হলো ধর্মতলায় খালি পায়ে হাফ প্যান্টে মোহাম্মদ আফরোজ। তাকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক নিগ্রহের জন্য, মারধরের জন্য সাংবাদিকদের। কিন্তু এদের প্রত্যক্ষ মদত দেখা যাচ্ছে। আজ কিন্তু আফরোজ মানতে চাইছে না সেদিন ছিল, অথচ ক্যামেরায় যে ধরা পড়ে গেছে আফরোজ। তো ধরা পড়ে গেছে, 24শে জুলাই যে ছবি দেখছি আফরোজ নয়। অথচ আজ আফরোজ একেবারে কেঁচো, ঠিক 3 দিনের মাথায়। এই হয়, এখনো পর্যন্ত 16 জন গ্রেপ্তার সাংবাদিকদের পেটানোর অভিযোগে, আরো গ্রেপ্তার হবে। এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল দক্ষিণ 24 পরগনার আশুতিতে। সেখানে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এক কারখানায় বয়লার বিস্ফোরণে কিভাবে ঘটনা ঘটলো, আনিসুদ্দিন আছে আমার সঙ্গে, বলতে পারবেন। আনিসুদ্দিন, আশুতি কালীতলায় ঠিক কি হয়েছিল, কিভাবে এই বয়লার বিস্ফোরণে একজনের মৃত্যু, কারখানা কর্তৃপক্ষ কি বলছে? একেবারে দেখো, যে আশুতি কালীতলা এলাকা রয়েছে সেখানকার চটা ফোর্ট এলাকার একটি জিন্স কারখানার যে স্টিম বয়লার থাকে, সেই স্টিম বয়লার হঠাৎই বিস্ফোরণ ঘটে এবং সেখানে এক কর্মীর মৃত্যু হয়েছে। অশোক সাহস নামে এক কর্মী, তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যেটা স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই কারখানায় জিন্সের যে কাপড়, সেই কাপড় ওয়াশ হয় এবং তার জন্য যে স্টিম বয়লার, সেই বয়লার চলছিল এবং হঠাৎই প্রায় দুপুরেই এই বয়লার বিস্ফোরণ হয় এবং সেখানে থাকা একজন কর্মী গুরুতর জখম হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায়। তবে এই যে মৃত শ্রমিক, তার বাড়ি বর্ধমান এলাকায় বলে জানা যাচ্ছে এবং অন্যান্য যারা শ্রমিকরা ছিলেন এই কারখানার মধ্যে তাদেরকে উদ্ধার করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইলেকট্রিক এবং এই স্টিম বয়লারের কোনো ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে আশুতি কালীতলা। সে সময় কতজন শ্রমিক সেখানে কাজ করছিলেন তখন, আনিসুদ্দিন?
দেখো, পুলিশ সূত্রে জানা গেছে মূলত এখানে প্রায় 30 জনের বেশি কর্মী কাজ করছিলেন, কিন্তু যেহেতু স্টিম বয়লারের কাছাকাছি যে কর্মীর মৃত্যু হয়েছে তিনি ছিলেন, ফলে বিস্ফোরণের জেরেই কিন্তু এই বয়লারের যে বিস্ফোরণের ফলেই তিনি গুরুতর জখম হন এবং অন্যান্যদেরকে কিন্তু এই কারখানার মধ্যে থেকে তাদেরকে নিরাপদে বের করা গেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই যে বয়লারটা বাস্ট করেছে এটা জাস্ট মিনি বয়লার, এর চেয়ে বড়ো বয়লার নাকি আছে সাইটে। এটা বাস্ট করলে এটা এলাকাটা একটা মানে সংকটে হতো এবং আমি চাইবই কারখানার মালিকের ওর শাস্তি হোক। যিনি মারা গেছে যিনি কি কাজ করছিলেন শ্রমিক? এখানে শ্রমিক, ওর বাড়ি শুনলাম বাঁকুড়ায়। এর আগে একটা কারখানা আগে বাস্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে জববারের কারখানা শুনছিলাম, সেটাকে ধামা চাপা দেওয়া হয়েছে। এই যে বয়লার মেশিনে কি কাজ হতো? এগুলো জিন্সের কাপড়ে ওয়াশ এসবগুলো যাবতীয় কাজ হতো, গরম জলের কাজ হতো। এবার খবর দুর্গাপুরে এনআইএর অভিযান, কারণ মানব পাচার চক্রের অভিযোগ, সেই অভিযোগে এনআইএর অভিযান এবং সেই অভিযানে একজন গ্রেপ্তার। লেবার কন্ট্রাক্টরের কাজ করত দুর্গাপুরে, এনআইএ অ্যাকশন এবং সেই অ্যাকশনে এই লেবার কন্ট্রাক্টরকে ধরা হয়েছে দুর্গাপুরের মেইন গেট এলাকায় তল্লাশি চালিয়ে। গুলাম জামায়ের নাম, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মাদক পাচারের অভিযোগ, এনআইএ তদন্তে নামে গ্রেপ্তার করেছে একে। গুলাম জাম ছত্তিশগড়ের বাসিন্দা, তাকে দুর্গাপুর থেকে ধরা হয়েছে। গুলাম জামাল, যাকে এনআইএর আধিকারিকরা গ্রেপ্তার করেছে, এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকতেন গুলাম জামাল, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, যে মানব পাচারের যে অভিযোগ, সেই মানব পাচারের অভিযোগ উঠে এসেছিল এবং এনআইএর আধিকারিকরা তার বাড়িতে এসে তল্লাশি চালায় এবং গুলাম জামা যিনি রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় এনআইএর আধিকারিকরা। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে যে মানব পাচার, অর্থাৎ ভিন দেশে কিন্তু লেবার সাপ্লাইয়ের কাজ করতেন এই গুলাম জামা, এবং সেই ভিন দেশে যখন এই মানব পাচার করা হতো এমন অভিযোগ যেরকম উঠে আসছে। পাশাপাশি এই যারা লেবারের কাজ করতেন তাদেরকে কিন্তু যে পাসপোর্ট, সেই পাসপোর্ট কিন্তু জালিয়াতি একটা অভিযোগ আসছে, জাল পাসপোর্ট তৈরি করা হতো। পাশাপাশি কিন্তু যে লেবারদেরকে ভিন দেশে পাঠানো হতো তাদেরকে কিন্তু যে সঠিক কাজে নিযুক্ত করা হতো কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে এনআইএর আধিকারিকরা। পাশাপাশি যে অভিযোগ উঠে আসছে যে লেবারদেরকে যে ভিন দেশে পাঠানো হতো এবং সেখানে কোনো জঙ্গি সংগঠনের তাদেরকে নিযুক্ত করা হতো প্রশিক্ষণের জন্য, সেরকম অভিযোগ আছে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে এনআইএর আধিকারিকরা। গোটা ঘটনায় কিন্তু এই গুলাম জামা, তাকে কিন্তু এনআইএর আধিকারিকরা গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করার পর আরও তথ্য জানার চেষ্টা করবে নিজেদের হেফাজতে নিয়ে এনআইএর আধিকারিকরা। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।